ফ্যাসিস্ট ছিল তারা আপনি যদি দেখেন তাহলে তাদের মাথাটা হয়তো ভারতে গিয়েছে। কিন্তু অন্যান্য যে ডালপালা তারা কিন্তু ভারতে যায় না, তারা বাংলাদেশে অবস্থান করছে। তো সঙ্গত কারণেই আপনি তাদের জায়গা থেকে যে কাজগুলো করা উচিত সেটি তারা করবে। কিন্তু এই কাজগুলো যাতে করতে না পারে সেইজন্য গভর্নমেন্টের পক্ষ থেকে প্রাথমিক পর্যায়ে যে সকল পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল, সেই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়নি। সেটি ব্যর্থতার কারণে হয়নি অথবা তাদের অনভিজ্ঞতার কারণে হয়নি অথবা আমি মনে করি যে ইচ্ছাকৃতভাবে করেন এই বিষয়টা এরকম না, অনিচ্ছাকৃতভাবে এই ঘটনাগুলো ঘটেছে। দেখুন, এখানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে ৫ই অগাস্টের যে আন্দোলন বা অভ্যুত্থান, এটি তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। যেখানে অসংখ্য ছাত্র জনতা যেখানে শহীদ হয়েছে এবং একটি আকাঙ্খা, বড় একটা আকাঙ্খার পরিপ্রেক্ষিতে কিন্তু রাস্তায় মানুষ নেমেছিল। এবং এই আন্দোলনে যদি আপনি প্রাথমিক পর্যায়ে আপনি দেখেন তাহলে এই আন্দোলনের রাজনৈতিক নেতৃত্ব ছিল না। নেপথ্যে রাজনৈতিক দলগুলো তাদের পেছনে শক্তি জুগিয়েছে, সম্পৃক্ত থেকেছে, অংশগ্রহণ করেছে আন্দোলনকে সফল করার ক্ষেত্রে। কিন্তু নেতৃত্বের পর্যায়ে ছিল শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা নেতৃত্ব পর্যায়ে থাকার পরিপ্রেক্ষিতে তাদের ভেতরে এই ছাত্র আন্দোলন, বিশেষ করে বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব যে ধারায় এবং যে প্রত্যাশা নিয়ে এটিকে সুসংগঠিত করে সামনের দিকে অগ্রসর হওয়ার উচিত ছিল, সেটি তারাও ব্যর্থ হয়েছে। আপনি দেখবেন যে কারণ এটি অনভিজ্ঞতার কারণে অনভিজ্ঞতার কারণে এবং কিছু ক্ষেত্রে অতি উৎসাহের কারণে। ফলে যে জিনিসটি দাঁড়িয়েছে আজকে ৫ অগাস্টের আগ পর্যন্ত একাট্টা ছিল ফ্যাসিস্ট সরকার ব্যতীত সকল গণতান্ত্রিকামী রাজনৈতিক দল, জনগণ, শিক্ষার্থী অর্থাৎ সকল স্তরের মানুষ তারা শেখ হাসিনার বিদায়টা নিশ্চিত করতে চেয়েছে, যার ফলে রাজপথে আন্দোলন হয়েছে। আন্দোলনের পরে আপনি যদি লক্ষ্য করেন তাহলে রাজনৈতিক দলের ভেতরে প্রত্যেকটি রাজনৈতিক দল তারা কিন্তু তাদের নিজস্ব কৌশল এবং নিজস্ব স্ট্র্যাটেজি নিয়ে আগানোর চেষ্টা করেছে। সেখানে কিন্তু যে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে ফ্যাসিস্ট মুক্ত একটা দেশকে গড়ার ক্ষেত্রে অর্থাৎ সামনের দিকে অগ্রসর হওয়া সেই জায়গাতে কিন্তু আপনি দেখবেন যে সেই ঐক্যমতে কিন্তু বড় ধরনের একটা ব্যত্যয় ঘটেছে। এবং এই ব্যত্যয় ঘটার পেছনে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সেটি হচ্ছে এরকম যে ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় আপনি দুটি রাজনৈতিক দলকে বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আরেকটু হচ্ছে জামাত ইসলাম, এই দুটি রাজনৈতিক দলকে কিন্তু নিঃশেষ করার চেষ্টা করেছে। কারণ ফ্যাসিস্ট সরকার জানতো যে তাদের কাউন্টার পার্ট হতে পারে একমাত্র এই বিএনপি এবং জামাত ইসলাম। যার ফলে বিএনপির একেবারে টপ লেভেল থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু এদেরকে নির্যাতন করেছে বিগত ১৫ বছর একটানা। এবং জামাত ইসলামের তো অনেকগুলোকে টপ লিডারকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে মিথ্যা মামলার মধ্য দিয়ে। এবং এর পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর ভেতরে যে একাট্টা হওয়ার উচিত ছিল, যে একাট্টা হওয়ার কথা ছিল, সেটি কিন্তু আমরা লক্ষ্য করি নাই। ফলশ্রুতিতে যেটি হয়েছে, এই ফাঁকে ফ্যাসিস্ট সরকারের যে যারা আ বাংলাদেশে অবস্থান করছে বা ধরুন যে ভারতে যারা অবস্থান করছে, তারা কিন্তু তাদের কার্যক্রমগুলো কিন্তু অব্যাহত রেখেছে। কারণ তাদের নিজেদের ভিতরে এক ধরনের প্রতিহিংসা পরায়ণ তো থাকা খুবই স্বাভাবিক। এবং সেটি তারা বিভিন্ন কৌশলে বিভিন্ন নানামুখী পদক্ষেপ তারা গ্রহণ করার চেষ্টা করেছে। কারণ এখনো পর্যন্ত আপনি সিভিল প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, সেনাবাহিনী বলেন, অপরাপর অন্যান্য যে বাহিনী যারা আছে, এই বাহিনীগুলোর ভেতরে যে ফ্যাসিস্ট সরকারের আমলে যারা লিডিং পর্যায়ে ছিল, তাদের ব্যাপারে কিন্তু আপনি এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখেন নাই। ফলশ্রুতিতে তারা কিন্তু এই যে দেশের বাহিরে এবং দেশের ভেতরে থাকার যে পরিকল্পনা, এই পরিকল্পনার মধ্য দিয়ে কিন্তু তারা নিজেরাও জড়িত। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকারটি, এই সরকারটি অত্যন্ত জনপ্রিয় একটি সরকার, জন জনসমর্থন পুষ্ট একটা সরকার। কিন্তু দৃশ্যপটে আপনি যদি দেখেন সবচেয়ে দুর্বল একটি সরকার। যে সরকার আসলে কোন পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। এখানে আপনাদের মনে থাকার কথা সেটি হচ্ছে যে আওয়ামী লীগের প্রয়াত সেক্রেটারি এম এ জলিল একসময় দেখবেন যে এই যে সচিবালয় ঘেরার একটা পদক্ষেপ নিয়েছিল, ট্রাম্প কার্ড যেটিকে বলা হচ্ছিল। অর্থাৎ আমাদের বাংলাদেশে বিশেষ করে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলের যে এনজিও গুলো আছে, এই এনজিও গুলো যখন গভর্নমেন্ট এটিকে অ্যাপ্রুভাল দেয় এবং এই
ইন্টারন্যাশনাল এনজিও গুলো অ্যাপ্রুভাল মূলত এনজিও ব্যুরো অ্যাফেয়ার্স থেকে। এখানে স্পষ্টত বলা আছে যে এই এনজিও গুলো হবে আসলে নন পলিটিক্যাল এবং নন পার্টিজান। কিন্তু বাস্তবিক পক্ষেই বাংলাদেশের মতো একটা দেশে আপনি দেখবেন যে সরকারের চাইতেও অনেক শক্তিশালী কিন্তু এই এনজিও গুলো, যারা রাষ্ট্রের ভিতরে আরেকটি স্টেট তারা নিজেরা তৈরি করেছে। ফলশ্রুতিতে এই এনজিও গুলো কখনো কখনো রাজনৈতিক দলের আপনার সহযোগী পাঠ হিসেবে কিন্তু ব্যবহৃত হয়েছে এবং অনেক ক্ষেত্রে তারা নিজেদের স্বার্থেও নিজেদের অবস্থানগুলোকে তারা একাট্টা হয়েছে। ফলশ্রুতিতে যে জায়গাতে আমি মনে করি যে আজকে রাজনৈতিক দলগুলোর ভেতরে আপনি দেখবেন একে অপরের প্রতি শ্রদ্ধা এবং সহিষ্ণুতা, পরমত সহিষ্ণুতা, এটি আপনি লক্ষ্য করবেন না। এই যে দ্বন্দ্ব, যেটি ফ্যাসিস্ট সরকার যে জিনিসটি চেয়েছে মানে রাষ্ট্র ক্ষমতায় থাকার সময়, ঠিক ওই জিনিসটি কিন্তু এখন আমরা দৃশ্যপটে লক্ষ্য করি যে একজন আরেকজনকে ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করে যে বক্তব্যগুলো, যে কথাগুলো আপনার আ উত্থাপন করা হয়, ফলে রাজনৈতিক দলগুলোর ভেতরে ঐক্যর চাইতে তাদের ভিতরে বিভাজনের বিষয়টি কিন্তু অনেক বেশি স্পষ্ট হয়। ফলে এই যে এই সংকটের ভেতরে আপনাকে যখন একে অপরের প্রতি আপনি কুৎসা রটনা করেন, আপনি একে অপরকে যখন ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করেন, তখন কিন্তু এই যে ফ্যাসিস্টের যে আ অংশটা, সেই অংশটা কিন্তু এটিকে সুযোগ হিসেবে গ্রহণ করে। ফলে রাষ্ট্রের ভিতরে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি, সেটি কিন্তু অটোমেটিক্যালি তৈরি হয়। এই তৈরি হওয়ার আমি মনে করি যে এই তৈরি হওয়ার পেছনে ফ্যাসিস্ট সরকারের যেরকম একটা ইন্ধন রয়েছে এবং রাষ্ট্র ব্যবস্থাপনার সাথে এখনো যারা জড়িত, যারা ফ্যাসিস্টের একটা অংশ, তাদেরও এর নেপথ্যে একটা ভূমিকা রয়েছে। এই ফলশ্রুতিতে আজকে বাংলাদেশ এই মুহূর্তে আপনি দেখবেন যে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে, যেটি আপনি উল্লেখ করেছেন যে একটি গোয়েন্দা সংস্থা, যেটি মোস্তাফিজ ভাই উল্লেখ করলেন যে এনএসআই এটি প্রকাশ করেছে। আমরা নিজেরাও কিছু জিনিস হয়তো অনুমান করতে পারি। এটার জন্য খুব বেশি আপনার বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। সেটি হচ্ছে যে বাংলাদেশের বর্তমান সিচুয়েশন দেখলেই কিন্তু বোঝা যায় যে বাংলাদেশ একটা স্থিতিশীল পরিস্থিতিতে এই মুহূর্তে নাই। কিন্তু আমাদের কষ্টর জায়গাটা হচ্ছে যে ৫ই অগাস্টে যে প্রত্যাশা নিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটানো হয়েছিল, সেই প্রত্যাশাটা কি আসলেও আকাঙ্ক্ষার সাথে আমাদের প্রত্যাশার কোনো সম্পর্ক আমরা দেখতে পাই কিনা? এই দেশটা তো আমরা এভাবে দেখতে চাইনি। আমরা চেয়েছিলাম ৫ই অগাস্টের পরে একটা সুন্দর, এবং যেটি ৫ই অগাস্টের আগ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ভেতরে যে এনভায়রনমেন্ট ছিল, যে দৃষ্টিভঙ্গি ছিল, যে সম্পর্কটা ছিল, সেটি আমরা ৫ই অগাস্টের পরে কিন্তু আমরা আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক সেটি হয় নাই। এবং সেই না হওয়ার পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে এখানে হয়তো রাজনৈতিক দলগুলো ব্যক্তিবিশেষ কিছু ক্ষেত্রে দায়ী, এবং সকল রাজনৈতিক দলের ভিতরেও জি, আপনি লক্ষ্য করবেন মোস্তাফিজুর যে রহমান দ্বিতীয় সবাই যে তৃতীয় ওই পর্যায়ে আসবো। সবাই যে অনুমতি সবাই যে আমি আমি সেন্টেন্স গুলো শেষ করি একটু। সবাই যে ওই জিনিসগুলো আপনার একই আদর্শ ধারণ করে, বিষয়টা কিন্তু এরকম নয়। প্রত্যেকটি রাজনৈতিক দলের ভিতরে আপনি ফ্যাসিস্ট এর কিছু এলিমেন্ট কিন্তু সেখানে থাকতে পারে এবং সেটি থাকাটা অস্বাভাবিক কিছু নয়। এবং আমি যতটুকু আমার ব্যক্তিগত ধারণা, তারা যে অর্থগুলো বাংলাদেশ থেকে লোপাট করেছে, এই অর্থগুলো কিন্তু বাংলাদেশে তারা ব্যবহার করবে বাংলাদেশকে অস্থিতিশীল করার ক্ষেত্রে। সেখানে যদি যে সকল বাহিনী, যে সকল সংস্থা অস্থিতিশীল করার কে প্রোটেকশন দিবে, সেখানে সেই বাহিনীগুলোর যদি কিছু অংশ সেখানে ইনভলভ থাকে এবং সেটি টপ মোস্ট লেভেলে, তাহলে সেটি এই বর্তমান সরকার, যেটি আমি বলেছি যে দুর্বল সরকার, কারণ প্রশাসনিকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে দুর্বল সরকার, সেই দুর্বল সরকারের পক্ষে সেটি মোকাবেলা করা এবং একইভাবে রাজনৈতিক দলগুলোর ভিতরে যে অপরাপর যে সম্পর্কের অবনয়ন যে বিষয়টি, সেটি সত্যিকার অর্থেই একটা শঙ্কার মধ্যে কিন্তু আমাদেরকে নিয়ে যায়। যেটি ৫ই অগাস্টের স্পিরিটের সাথে কোনোভাবেই এটি যায় না। সে কারণে আমি মনে করি সেই কারণে আমি মনে করি যে বিষয়টি, যেমন এখানে সার্জিস আলমের কথা বলা হয়েছে, কিন্তু পাশাপাশি আপনি লক্ষ্য করবেন যে হাসনাত আব্দুল্লাহ সেনাবাহিনী প্রধানের সাথে সাক্ষাৎ করার পরে তার সম্পর্কে একটা স্টেটমেন্ট কিন্তু মিডিয়াতে সে দিয়েছিল। অতি সম্প্রতি সার্জিস আলম যেটি স্টেটমেন্ট দিয়েছে, এটা মোটা মোটামুটিভাবে ধরে নেওয়া হয় যে সেনাবাহিনীকে আ আ এক ধরনের তোষামোদ করে, অর্থাৎ সেনাপ্রধানকে বিশেষ করে তোষামোদ করেই স্ট্যাটাসটা দিয়েছে। আমি সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের একটা ঐক্যর প্রতীক, একটা গৌরবোজ্জ্বল একটা প্রতিষ্ঠান। কিন্তু এই প্রতিষ্ঠান যে পুরোটাই A to Z ওই জায়গাতে আছে, যেটি আজ থেকে আমরা ২০ বছর আগে যদি চিন্তা করি,
ওই দৃষ্টিভঙ্গিতে সেনাবাহিনী আজকে জনগণের কাছে আপনি যদি লক্ষ্য করেন, জনগণ সেনাবাহিনীকে যে দৃষ্টিভঙ্গি থেকে, যে শ্রদ্ধার চোখে সেনাবাহিনীকে দেখত, সেনাবাহিনীর সেই অবস্থানটা, সেই মর্যাদাটা সেনাবাহিনীর অক্ষুণ্ণ আছে, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। এখানেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সংস্থা। এবং এখানে আরেকটা জিনিস লক্ষণীয় দেখবেন যে এনসিপি নামক যে রাজনৈতিক দল, এই দলের প্রতি কিন্তু আমাদের একটা প্রত্যাশা ছিল যে সত্যিকার অর্থেই একটা ইতিবাচক রাজনৈতিক পরিবর্তনে তারা ভূমিকা রাখবে। অর্থাৎ একটা স্ট্রাইকিং ফোর্স হিসেবে। কিন্তু দুঃখজনক হচ্ছে ট্র্যাডিশনাল রাজনৈতিক দলের ভেতরে, তাদের ভেতরেও কিন্তু আপনি যে চাঁদাবাজির যে ঘটনাগুলো, যেটি আমাদেরকে খুব আহত করে এবং